দেওয়ার ক্ষেত্রে আপনি বিএনপি জামায়াতের কোনো ভূমিকা দেখেন কিনা? দল ঘোষণা না হলেও স্পষ্টতই সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন। এর খরচ কীভাবে জোগাড় হচ্ছে? কোনো কোনো জেলায় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং, আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। যদি সবগুলি বিষয় একটু অ্যাড্রেস করেন আপনার সুবিধা থেকে আমি আরেকবার একটু বলে দিব যে যাচ্ছেন খালেদ জেলায় ভাই, জেলায়। জি না জি ঠিক আছে। জি জি আপনার এই প্রশ্নের আগে আমি অ্যানি ভাইয়ের কাছেও কিছু প্রশ্ন আর কি বা জি কথা বলতে প্লিজ চাই। প্লিজ বলেন। আহ জি, অ্যানি ভাই তো আমাদের খুবই পরিচিত ছাত্র নেতা ছিলেন। আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি হুম তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয়। হুম তো হুম এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা মানে রাখতে হবে, এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে, নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন। এবং আমরা কিন্তু 90-এর ডাকসুর কথাও শুনেছি, এবং কিন্তু 90-এর পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না, এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে, এবং 28 বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না। ডাকসু নির্বাচন ছাড়া, ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না। তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা, বা তারা পূর্বে এটি রাখেনি কেন, এই বিষয়টি আমি তার কাছে জানতে চাচ্ছি। আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি। এবং এটি আরো স্পষ্ট করছি, আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে একটা তফাৎ ঘটে গেছে, এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে আর যুক্ত থাকছি না, কারণ আমরা সরকারের কাজে মনোনিবেশ করছি। হুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া, তার 1 দফা 9 দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি, হত্যার বিচার হয় নাই, আহত এবং শহীদ পরিবারদেরকে এখনো সহযোগিতা পৌঁছানো যায় না। তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে, সেটার জন্য বৈষম্যবিরোধী আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে। এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময়, তারা কি ভাবছে না সেই জায়গাতে কিন্তু না- তারা নাহিদ নাহিদ জেলায় আমাকে জেলায় নাহিদ গিয়েছে নাহিদ তাদের আমাকে আমাকে মতামতটা। আমাকে নাহিদ জি আমাকে একটু সাহায্য করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও, তাহলে আপনারা জি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন, অর্থাৎ আপনারা সরকারে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ, তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী, মানে ডে টু ডে জি অপারেশন কোনোটা নাই। জি আচ্ছা, এটি মানে এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না, আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, ওকে, অভ্যুত্থানের নেতৃত্ব ইন্টারেস্টিং দানকারী প্ল্যাটফর্ম। এবং ইন্টারেস্টিং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছে, এবং ইন্টারেস্টিং খুব শীঘ্রই হয়তো বৈষম্যবিরোধী আন্দোলন পুনর্গঠিত হবে, সেখানে হয়তো আমরা তো থাকবো না, আমরা এখন থেকেই নাই, আমরা কিন্তু কোনো কিন্তু সাংগঠনিক কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ কিন্তু করছি না। কিন্তু জনাব নাহিদ ইসলাম, আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর এনি ভাই আলোচনা করছিলাম আপনার সাথে, আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন, মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন, কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের, জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি? মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতিই করবেন তাই না? মানে আপনারা তো আর চাকরি বাকরি করতে পারবেন না, পারবেন কি? জানি না চাকরি বাকরি করতে পারবো কিনা। আমরা দেখেন, আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি রাইট এবং ক্যাম্পাসে কাজ করেছি। রাইট ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে, তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত নয়, আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। হুম হুম আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না, এটি আমাদের মানে কোনো কাজ না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন, সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে এই দেশ পুনর্গঠনে কাজ করা এবং সকলে সকলকে সহযোগিতা করে, আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি। পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে, নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব। হুম কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না। তবে আমরা হ্যাঁ এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের, কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি। গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার। নাই, এ ব্যাপারে আমার কৌতূহল আসলে একটু বেশি, সেজন্য আমি একটু জানতে চাইছি যে সত্যি আমি যদি, মানে আই ক্যান ফিল ফর ইউ, যে ধরেন আমি এখন আসছি, এখন এটা 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না।
আমি এখন যেখানে আসছি, আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে, কারণ আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা 1 বছর 2 বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে। আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি, আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে। সেটা আপনি কীভাবে করবেন মনে করেন যে, বা আপনার পরিকল্পনাটা কি আসলে, মানে এটা তো আপনাকে ভাবতে হবে, মানে আপনি কি ভাবছেন সেরকম? কারণ আপনি না, যদি এখন এটা চাকরি ভাবি নাই এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে। রাইট কিন্তু যেটা ধরেন, আপনি রাজনৈতিক দল কিন্তু এত সহজ কথা না। রাজনৈতিক কিছু মানুষ জড়ো হইলে একটা রাজনৈতিক দল হয়ে যায় না। সেটার জন্য আদর্শ লাগে, সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে। এখন আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছিয়ে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব। আমরা আসলে গভর্নমেন্টে আছি, আপনি পরিস্থিতি বুঝতেছেন, আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে। এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি, আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই। মানুষের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা, বা আমরা ওকে। আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা। তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ, আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই। তারপরে আমরা আমাদের ব্যক্তিগত, দলীয়, রাজনৈতিক সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। প্রধান উপদেষ্টা এবং আপনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে। আওয়ামী রেজিমের সময় এইসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন। আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন, কটূক্তির অভিযোগে যিনি মামলা করেছেন? না না, কখনোই না। আর এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল, এবং সাথে প্রধান উপদেষ্টা এবং আমার নামেও যুক্ত করা হয়েছে। এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না, এবং আমি আইন উপদেষ্টা যিনি তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়, এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা হয়। একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন করব। তো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা, আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি। জনাব নাহিদ ইসলাম, সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের একসময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই, যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আমরা কি এখনো আগের মতোই স্বাধীন কিনা? আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই, দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে, এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে জনাব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু। একই ধরনের কথা আসলে হাসান মাহমুদও বলেছিলেন, আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ, গণতন্ত্রের বিকাশ জড়িত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জনাব নাহিদ ইসলাম, এটি নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে। এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম? যারা এটি তুলনা করছে তারা হয়তো আমি জানি না কি জন্য তুলনা করছে। জি। এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, কিন্তু হ্যাঁ। গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয়, গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয়, তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা? আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে এই প্রশ্ন করেছিলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কিনা, এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা। শতকরা ৭৭% দর্শক এতে সঠিক বলে মনে করছেন, শতকরা 23% দর্শক একে সঠিক বলে মনে করছেন না। 50,000 দর্শক ভোট দিয়েছেন। কিন্তু জনাব নাহিদ ইসলাম, এটি আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি, জনাব নাহিদ ইসলাম প্রায় প্রায় 1993 থেকে এটা 31 বছর ধরে সাংবাদিকতা করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিস্টদের প্রচারণা। ফেসিস্টদের প্রচারণার তো অনেক বেশি বয়স না, এবং ফেসিস্টদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে, যেমন আওয়ামী লীগ আমলে আমরা আলাদা করতে পারতাম। আপনি যদি ফেসিস্টদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান, এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা, আপনার কাছে আমার এটি প্রশ্ন। না দেখুন, এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে। শুধু এক লাইন জনাব নাহিদ ইসলাম আপনার কাছে শুনতে চাই যে আপনার এই ব্যাপারে কি অনেকগুলি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে যে সেগুলো আপনি ঠিকমতো করতে পারবেন কিনা, ষড়যন্ত্রের কথা বলেছেন এনি ভাই। নাহিদ, আপনি যদি একটু শেষ কথা বলতেন, আমরা শেষ করে দিব, আমাদের অনুষ্ঠান শেষ আসলে। না, অবশ্যই এই বিষয়টা আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে বারবার বলেছি যে আমাদের এখানে সকলের সমান অধিকার, নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা চাই। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বারবার বসেছি, আমি নিজে দীঘিনালায় গিয়েছি পাহাড়ি বাঙালি দ্বন্দ্বের পরে, এবং আমরা এই বিষয়ে সতর্ক আছি, এবং আমরা বাংলাদেশের মানুষও এই বিষয়ে সচেতন আছে, এবং ঐক্যবদ্ধভাবেই আমরা সামনের যে কোনো এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো এবং সকলকে সেই জনাব নাহিদ নিরাপত্তা ইসলাম, আপনাকে আমরা অনেক নিশ্চিত অনেক করতে ধন্যবাদ। পারবো।